আমরা আজকে কথা বলবো আধুনিক স্বাস্থ্যসেবায় জীব প্রযুক্তি প্রসঙ্গে। আমরা বাস করছি ২১ শতকে এবং ২১ শতককে সংজ্ঞায়িত করার জন্য বিজ্ঞানের যে বিষয়গুলোকে সম্ভাবনাময় ভাবা হয়েছে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে জীব প্রযুক্তি। জীব প্রযুক্তির যেই শাখাগুলো আমাদের জীবনকে নানানভাবে প্রভাবিত করছে এবং আমাদের জীবনকে বদলে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে, তার মধ্যে আধুনিকতম একটি বিষয় হচ্ছে জিনোমিক্স বা জিনোম তথ্য সংক্রান্ত বিজ্ঞান। আমাদের বাংলাদেশে জীব প্রযুক্তি তথা বায়োটেকনোলজি এবং এই জিনোমিক্স এর ব্যবহার কতখানি এবং বিশেষ করে স্বাস্থ্যসেবায় আমরা কিভাবে একে কাজে লাগাতে পারি তাই উঠে আসবে আজকের আলোচনায়। এ বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ গবেষককে, যিনি দীর্ঘদিন ধরে জিনোমিক্স এবং আধুনিক বায়োটেকনোলজির শাখাগুলো নিয়ে বাংলাদেশে কাজ করছেন। স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর ডক্টর জুনায়েদ সিদ্দিকীকে। তিনি প্যাথোলজি ও প্যারাসাইটোলজি বিভাগ, ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি মেডিসিন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস ইউনিভার্সিটি সিভাসুতে কর্মরত আছেন। প্রফেসর ডক্টর জুনায়েদ সিদ্দিকী, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, সেই সাথে চ্যানেল 24কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রথমে যে এই প্রশ্নটি করতে চাই, জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি ইংরেজিতে যাকে আমরা বলছি, এই যে বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি বিষয়টি আসলে কি এবং এটি কি খুব নতুন কোনো বিষয় নাকি অনেক আগ থেকেই এর কোনো না কোনো উপকরণ বা উদাহরণ আমাদের মানব সভ্যতায় প্রচলিত আছে? ধন্যবাদ। আসলে এটা প্রাগৈতিহাসিকভাবে আমরা যদি দেখি যে দীর্ঘদিন আগে থেকেই মানুষ জীব প্রযুক্তি বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে। যেমন আমরা জানি যে মানুষ দুধ থেকে দই তৈরি করতো এবং সেগুলো তারা নিজেদের জ্ঞান, মেধা, প্রজ্ঞাকে কাজে লাগিয়ে তৈরি করেছে। কিন্তু আমরা যদি 70 বছর আগে তাকাই, যখন প্রথম আমাদের জীবনের যে প্রত্যেকটা কোষের যে পরমাণু এবং যে ডিএনএ যখন প্রথম আবিষ্কার করা হলো, তখন আধুনিক জীববিজ্ঞানের যে নতুন শাখা শুরু হয়ে গেল এবং সেখানে আমরা প্রত্যেকটা জিনকে আমাদের পছন্দ মতো তাদেরকে আমরা যখন ইঞ্জিনিয়ারিং করে প্রকৌশলের মাধ্যমে তাদেরকে আমরা কেটে আমাদের পছন্দের একটা জিনের অংশকে আরেকটা জিনের সাথে আমরা যুক্ত করা শিখলাম, তখনই আসলে জীব প্রযুক্তির একটা নতুন ধারা শুরু হলো। কিন্তু আমাদের এটা একেবারে যে নতুন তা বলা যাবে না। আবার আমাদের যে প্রতিনিয়ত যে নতুন নতুন শাখা প্রশাখা যুক্ত হচ্ছে, সেদিক থেকে চিন্তা করলে জীব প্রযুক্তি আসলে একটি নতুন আঙ্গিকে আমাদের মাঝে এসেছে। আমাদের জীবনের প্রত্যেক দিনের প্রতিটি মুহূর্ত, আমাদের সকাল থেকে রাত পর্যন্ত আমাদের প্রত্যেকটা আচরণগত বৈশিষ্ট্যের সাথে আমরা দেখছি যে জীব প্রযুক্তি বিভিন্ন উপাদান জড়িত। আমরা সেটা সকালবেলা আমাদের দাঁত ব্রাশ থেকে শুরু করে আমরা ঘুমাতে যাওয়ার সময় আমরা আমাদের যে শারীরবৃত্তিক প্রক্রিয়ায় আমরা প্রত্যেকটা জিনিস আমরা দেখি যে সেখানে একটা সেল বা একটা সিস্টেম বা একটা ফিজিওলজি বা একটা শারীরবৃত্তিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যাই এবং সেই প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পারি যে জীব প্রযুক্তি একটা মানে নিগুড় একটা সম্পর্ক রয়েছে, ভূমিকা রাখছে নানাভাবে। জীব প্রযুক্তির এই যে প্রসঙ্গটা আপনি খানিকটা বলেই দিয়েছেন যে এটি একেবারে নতুন কিছু না। দইয়ের উদাহরণ দিয়েছেন। দই কিন্তু কত হাজার বছর ধরে মানুষ আসলে খাচ্ছে, বানাচ্ছে। তারপর পনির যেটা আছে, যেটা আমরা বাংলাদেশেও আমরা জানি যে বিভিন্ন জায়গায় বানানো হয়, যদিও পৃথিবীর অন্যান্য দেশ এই প্রোডাক্টগুলো বহু বছর ধরে উৎপাদন করছে। এই উপাদানগুলো অনেক বছর ধরে ছিল। আপনি আরেকটি বিষয় বলেছেন যে 70 বছরের একটি টাইমলাইন দিলেন। এটিকে আমরা বলতে পারি আধুনিক জীব প্রযুক্তির সূচনাটা আসলে যে সময়, যেখানে আপনি বললেন যে আমাদের জীবনের যে বৈশিষ্ট্য যেগুলো আছে, যা নিয়ন্ত্রিত হয় যার দ্বারা ডিএনএ, তার মূলত পরিবর্তন পরিমার্জনে আমরা সক্ষমতা অর্জন করেছি। তাহলে এই যে সক্ষমতাটা আমরা অর্জন করলাম, ডিএনএ পরিমার্জন করার, কিছুটা পরিবর্তন করার, কপি পেস্ট করে এটাকে একটা নতুন আঙ্গিক দেওয়ার, এর কোন কোন জায়গায় প্রয়োগ ক্ষেত্র আছে? ধন্যবাদ। আসলে অনেকগুলো ব্যাপক মানে ক্ষেত্র রয়েছে। আমি যদি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্র আলোচনা করি, প্রথমত মানব স্বাস্থ্য। আমরা যদি আমরা বিভিন্ন ধরনের ড্রাগ ডেভেলপমেন্টের কথা বলি, যে কোন ড্রাগের কোন ধরনের মিথস্ক্রিয়া আছে, কোন ধরনের প্রোটিন, আমাদের সেক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা জিনকে আমাদের জানতে হবে। আমি এবং আপনি, আমরা দুজনই একই ওষুধ খাচ্ছি প্যারাসিটামল, কিন্তু আমার জেনেটিক মেকআপ বা শারীরবৃত্তিক গঠন, ডিএনএ স্ট্রাকচার, প্রোটিন আপনার সাথে 100% মিলবে না। সুতরাং ড্রাগের ইন্টারাকশন একরকম হবে না। যেখানে একটা নতুন এরিয়া শুরু হয়েছে প্রিসিশন মেডিসিন বা পার্সোনালাইজড মেডিসিন। এর পাশাপাশি আমরা যদি কৃষিক্ষেত্রের কথা আসি, সেখানে কৃষিক্ষেত্রে আমরা চাই যে নতুন নতুন প্রযুক্তি উৎপাদনের মাধ্যমে বেশি উৎপাদনশীল
বেশি পুষ্টিকর কিভাবে আমরা শস্য উৎপাদন করতে পারি যাতে করে আমাদের একটা জনগোষ্ঠীর প্রোটিনের চাহিদা পূরণ হয়। তারপর আমরা যদি অ্যানিম্যাল হেলথের কথা বলি, বিভিন্ন ধরনের প্রাণীজ উৎপাদন বাড়ানোর জন্য ভ্যাকসিন তৈরি করা, তাদের দুধ ডিম প্রোডাকশন বাড়ানো, সেই সাথে আমরা হয়তোবা ডিমের মধ্যে এমন কোনো উল্লেখযোগ্য প্রোটিন ক্যারোটিনকে আমরা এনরিচ করতে পারি যেটা দিয়ে একটা জনগোষ্ঠী ক্যারোটিনের চাহিদা পূরণ হবে। সুতরাং এরকম এগ্রিকালচার এবং লাইভস্টক এর ক্ষেত্রে বায়োটেকনোলজি আমরা একটা সুন্দর প্রয়োগ দেখতে পারি। এটা হচ্ছে অলরেডি পৃথিবীতে বিভিন্ন দেশে তারা বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করছে বায়োটেকনোলজির মাধ্যমে, জিন প্রযুক্তি। একই সাথে আমরা যদি পরিবেশের কথা ভাবি, আমি যদি চিন্তা করি যে আমার ওয়াস্ট ম্যানেজমেন্ট, আমি বায়োডিগ্রেডেবল ওয়াস্ট, আমি কি এমন কোনো ব্যাকটেরিয়া কালচার করতে পারি কিনা যারা আমার ওয়াস্টগুলোকে ডিকম্পোজ করবে, যেটাকে আমরা বায়োরিমেডিশন বলি। আমরা দেখেছি আমাদের বাঙালি একজন বিজ্ঞানী প্রফেসর হারিস বলেছেন যে কচুরিপানা হেভি মেটালকে অ্যাবজর্ব করে। আমাদের দেশে কচুরিপানা অ্যাভান্টেন্ট আছে, আমরা যদি সেগুলোকে বায়োটেকনোলজির মাধ্যমে তার কিছু বৈশিষ্ট্য গুণগত মান পরিবর্তন করে আমরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য সেগুলোকে পজিটিভভাবে কাজে লাগাতে পারি, দেখা যাবে আমাদের এখানে পরিবেশের দূষণ বায়োরিমেডিশনকে আমরা কন্ট্রোল করতে পারছি। তো এগুলো সবই এক একটি উদাহরণ, বাট আমার মনে হয় যে আমাদের এগুলো যত বেশি আলোচনা করা দরকার যে আমরা কীভাবে বায়োটেকনোলজির যে প্রায়োগিক দিকগুলো আছে সেইগুলোকে আমরা আমাদের কীভাবে সমস্যা সমাধানের জন্য কাজে লাগাতে পারি। এবং বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করেছে, আমাদের এখন সম্ভাবনার দেশ। আমাদের দেশে অনেক প্রতিভাবান বিজ্ঞানী আছে বা জৈব প্রযুক্তিবিদ আছে। আমার মনে হয় তাদেরকে আমরা ঠিক জায়গা মতো যদি আমরা তাদেরকে উৎসাহ দিতে পারি এবং আমরা তাদেরকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দিতে পারি, আমাদের এই যে প্রায়োগিক দিকগুলো এরকম মানে শত শত প্রায়োগিক দিকগুলোকে আমরা উন্মোচিত করতে পারবো, যাতে করে দেশ আগাবে এবং সমাজ আগাবে, মানুষ একই সাথে তাদের নিজেদের জীবনমানের উন্নয়নের পাশাপাশি দেশকে আন্তর্জাতিকভাবে আরও উন্নত করতে পারবে। জি, তাহলে প্রয়োগের দেখলাম যে নানান ক্ষেত্র আছে। আপনি এমন কোনো জায়গা নাই, শুরুতেও বলেছিলেন যে আমাদের জীবনের এমন কোনো ক্ষেত্র নাই যেখানে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজির প্রয়োগ আমরা পাবো না। একটা আধুনিক আরেকটি জায়গা এসছে, আমরা ইকোনমির জায়গা থেকে যদি দেখি জীব প্রযুক্তির যে ক্ষেত্র, সেখানে ব্লু ইকোনমির প্রসঙ্গ এসছে, যে সমুদ্রকে কিভাবে আরও বেশি ব্যবহার করা যায় এবং সেখানে যেসব জীবন আছে, যে ধরনের উদ্ভিদ অথবা প্রাণী আছে, তাদেরকে কিভাবে আরও কাজে লাগানো যায়। এটার ক্ষেত্রে কি সম্ভাবনা আছে বাংলাদেশ এবং বৈশ্বিকভাবে? ধন্যবাদ। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র ব্লু ইকোনমি, এবং এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে পারি। আমাদের চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের একজন সহকর্মী, যিনি সিউইড নিয়ে গবেষণা করছেন দীর্ঘদিন এবং উপকূলীয় এলাকায় সামাজিক সুরক্ষা পাশাপাশি উনি কিছু জব ক্রিয়েটও করেছেন, যেখানে নির্দিষ্ট কিছু সিউইডকে তিনি সিউইড বিষয়টা সামুদ্রিক আগাছা যেগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয় এবং এক একটি নির্দিষ্ট এলাকার পানির পিএইচ এবং অন্যান্য বৈশিষ্ট্য ঠিক থাকলে ওই নির্দিষ্ট এলাকাতে সিউইডটাকে আপনি পরিকল্পিতভাবে কালচার করে সেখানে আপনি টন থেকে টন আপনি তৈরি করতে পারেন। এটা অলমোস্ট আমরা যেমন কৃষি কাজ করি মাটিতে, সমুদ্রে আপনি আগাছা বা কোনো একটা সিউইড। তো বিদেশে তো সিউইড খাবার হিসেবে ব্যবহার হয় এবং অত্যন্ত নিউট্রিশাস, খুব প্রাণীজ প্রোটিন, প্ল্যান্ট প্রোটিনের জন্য সে ভূমিকা পালন করে। আমাদের দেশে এই সিউইডগুলোকে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের প্রসাধনী এবং এগার বা বিভিন্ন বায়োকেমিক্যাল র ম্যাটেরিয়াল হিসেবে তারা ব্যবহার করা সম্ভব। এবং আমরা বাংলাদেশেই আমাদের জৈব প্রযুক্তির বিভিন্ন গবেষণার ক্ষেত্রে এগারোজের যে বিশাল ব্যবহার, আমরা মানে শতভাগই আমদানি নির্ভর। আমরা যদি বাংলাদেশে এই ধরনের কিছু জৈব প্রযুক্তি ভিত্তিক নতুন নতুন কোম্পানি করতে পারি, সেগুলো স্থানীয় ক্ষেত্র থেকে উৎপাদিত বিভিন্ন ধরনের র ম্যাটেরিয়ালকে আমরা পরবর্তীতে প্রোডাক্টে পরিণত করতে পারি, যেটা শুধু দেশের বৈদেশিক মুদ্রাকে বাঁচাবে তা নয়, আমরা একটা রপ্তানি ভিত্তিক বা প্রযুক্তি ব্যবসা বান্ধব একটা ক্ষেত্র তৈরি করতে পারি, যেটা আমাদেরকে নতুন নতুন জব তৈরি করবে। আমাদের ছেলেমেয়েরা এখন যে রকম দেখা যাচ্ছে বা জৈব প্রযুক্তির কর্মক্ষেত্রটা খুব সীমিত, তারা অনেকেই বাইরে চলে যাচ্ছে, খুব ব্রাইট ট্যালেন্টেড, আমরা হয়তো তাদেরকে দেশে রাখতে পারবো এবং এতে করে ব্রেন ড্রেনও ঠেকানো যাবে। আচ্ছা, তাহলে বিশেষ করে সিউইড বা সামুদ্রিক শৈবাল এক ধরনের যেটা ব্যবহার করা হচ্ছে, এটার এই মুহূর্তে প্রসাধন বা অন্যান্য জায়গায় আসছে, কিন্তু একটা সম্ভাবনা কি আছে? বলা হচ্ছে যে সমুদ্র হচ্ছে আমাদের পরবর্তী সময়ের সবচেয়ে বড় সম্পদের জায়গা, আমরা নানান রকম সম্পদ সেখান থেকে পাবো। আমরা যেহেতু ওষুধ
প্রযুক্তি নিয়ে কথা বলছি, কি কি স্বাস্থ্যসেবায় কি কি উপাদান বা তৈরি করা যায়, প্রোডাক্ট তৈরি করা যায়, সেখানে একটু বলবেন যে সমুদ্রকে কিভাবে আমরা জীব প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবায় নতুন প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে কিভাবে কাজে লাগানো যায়? অনেকগুলো জিনিস আছে এখানে আলোচনা করার মতো। আমি শুধু একটি উদাহরণ দিব, জি। যে ওষুধ তৈরির ক্ষেত্রে যত ধরনের র মেটেরিয়ালস লাগে তার মধ্যে কাঁচামালের মধ্যে একটি অন্যতম হচ্ছে সিরাম। এবং আমি নিজে দেখেছি যে এক ধরনের সাইক্লপস বা ঝিনুক থেকে বিদেশে তারা কৃত্রিমভাবে চাষ করে সে ঝিনুক থেকে তারা সিরামগুলো কালেক্ট করে। তো আমাদের দেশে তো সিরামের প্রচুর চাহিদা, এবং আপনি হয়তোবা জানেন যে বাংলাদেশে যে প্রতিনিয়ত ব্লাড টেস্টিং হচ্ছে, অ্যাবি গ্রুপিং, এই ব্লাড গ্রুপিংয়ের জন্য যে কিটগুলো সেগুলো বাংলাদেশে তৈরি হয় না। সুতরাং লক্ষ লক্ষ স্যাম্পল প্রতিদিন হচ্ছে, এবং আমাদেরকে এই সিরামগুলো বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে, যেটা আমাদের জন্য একটা বড় অর্থনৈতিক সম্ভাবনার জায়গা। যদি আমরা সামুদ্রিক এই ধরনের ঝিনুক বা শামুক এদেরকে কাজে লাগিয়ে আমরা যদি সিরাম কালেক্ট করতে পারি, তো এটা জাস্ট একটা উদাহরণ। এ ধরনের আরও অনেক কাঁচামাল আছে যেগুলোর মূল সোর্স হতে পারে সামুদ্রিক বা বিভিন্ন প্রজাতি। আনফর্চুনেটলি আমরা এখনও জানি না আমাদের বাংলাদেশের উপকূলীয় এলাকায় কত ধরনের রিসোর্স আছে, যেটা আমাদের একটা জ্ঞানের সীমাবদ্ধতা। আমাদের 300 বা 400, আমি যতটুকু জানি যে 400 কিলোমিটার পরে মানে যাওয়ার মতো বা সোর্স ট্র্যাক করার মতো আমাদের ওই ধরনের ক্যাপাসিটি নাই। তো এই জিনিসটা আসলে এখনও আনএক্সপ্লোর। আমরা জানি না আমাদের কত ধরনের জীববৈচিত্র্য ওখানে আছে এবং তাদের কি ভূমিকা আছে। একইভাবে এই কথা প্রসঙ্গে আসছি, যেমন আমাদের পার্বত্য চট্টগ্রামে অনেক এথনোবোটানিক্যাল প্ল্যান্ট আছে, যেগুলো একটা মেডিসিনের জন্য একটা বিশাল রিসোর্স। সেখানে আমরা যদি গবেষণা করে আমরা সেই প্ল্যান্টগুলো, যেগুলোতে শত শত বছর যাবৎ পার্বত্য চট্টগ্রামের স্থানীয় লোকজন নির্ভর করে আছেন, সেই ওষুধের গাছগুলোকে ভালো করে যদি আমরা স্টাডি করি, সেখান থেকেও আমরা অনেক ওষুধ তৈরি কাঁচামাল পেতে পারি। আমি জাস্ট প্রসঙ্গে বলছি। অবশ্যই এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং আধুনিক জীব প্রযুক্তির অন্যতম বড় প্রয়োগ কিন্তু এখানে, যে আমরা কিভাবে উদ্ভিদ থেকে অথবা যে সামুদ্রিক যেসব প্রাণী আছে অথবা ওখানেও যেসব আগাছা আছে তাদের থেকে কিভাবে এই উপাদানগুলো নিতে পারি। এই প্রসঙ্গে তাহলে আমরা একটু ব্রডার বা বিস্তৃত ক্ষেত্রে একটু আলাপ করি যে জীব প্রযুক্তি স্বাস্থ্যক্ষেত্রে আর কীভাবে ভূমিকা রাখতে পারে। নতুন ওষুধ উদ্ভাবন, আবিষ্কার, সেটা একটা প্রয়োগ আপনি বললেন। আর কি কি জায়গা আছে যেখানে জীব প্রযুক্তি স্বাস্থ্যক্ষেত্রে বিস্তৃতভাবে ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ। স্বাস্থ্য প্রযুক্তিতে আসলে অনেকগুলো দিক আমরা ইতিমধ্যে দেখেছি। বিশেষত কোভিডের সময় আমরা দেখেছি যে ডায়াগনোসিস একটা বড় চ্যালেঞ্জ ছিল, এবং সে রোগ শনাক্তকরণের জন্য আমাদের জীব প্রযুক্তির উপর নির্ভর করতে হয়েছিল, যেটাকে আমরা রিয়েল টাইম পিসিআর প্রযুক্তি বলি। তো আমরা তখন একটি বিশাল চাহিদা ছিল। সে একটা রোগের জন্য আমাদেরকে কোটি কোটি টাকার ডায়াগনস্টিক কিট কিনতে হয়েছে, এবং সেই রোগটাকে আমরা এখনও আবার দেখছি যে এমপক্স নিয়ে কথা হচ্ছে, সেখানেও আমাদের একটা ডায়াগনস্টিক চ্যালেঞ্জ আসছে আমাদের সামনে। তো আমরা সেজন্য শুধু এটা তো জাস্ট একটা, এরকম শত শত ডিজিজ আছে, বিশেষ করে কনজেনিটাল, হেরিডিটারি ডিজিজ এবং ইনফেকশাস, নন ইনফেকশাস ডিজিজ, যেখানে ডায়াগনস্টিক্সের জন্য অনেকগুলো টেকনিক ইউজ করতে হয়, এবং সেই টেকনিকগুলোর জন্য যে রিয়েজেন্ট, কেমিক্যাল কিনতে হয়, সেগুলোকে আমরা বাইরে থেকে সব নিয়ে আসতে হয় প্রায় শতভাগ। তো আমরা বাংলাদেশে এইগুলোকে নিজেরা বায়োটেকনোলজির মাধ্যমে তৈরি করার চিন্তা করতে পারি। একই সাথে ভ্যাকসিন, এটা প্রাণীর হিউম্যানের জন্য হোক বা লাইভস্টক, পোলট্রি, এদের যত ধরনের ভ্যাকসিন আছে সবগুলো ভ্যাকসিনে আমাদের দেখা যায় যে কিছু বাংলাদেশে তৈরি হয় আর বেশিরভাগই বাইরে থেকে চলে আসে। আপনার যদি একটা প্যাট অ্যানিমেল থাকে, ডগ, ক্যাট, তার ভ্যাকসিন আমাদেরকে বাইরে থেকে কিনতে হয়। তো সেই ভ্যাকসিনটাও আরেকটা এলাকা যেখানে আমরা মানে জৈব প্রযুক্তিবিদগণ খুব সাকসেসফুলি কাজ করতে পারে। তো রোগ শনাক্তকরণ, ভ্যাকসিন তৈরি করা, এর পাশাপাশি হচ্ছে যে মান নিয়ন্ত্রণ। আমাদের যে বাংলাদেশে ওষুধগুলো আছে সেগুলো যে কোয়ালিটি কন্ট্রোল করা, এবং একজন রোগী থেকে আরেকজন রোগী, বিশেষ করে আমরা যদি ক্যান্সারের কথা ভাবি, যে ক্যান্সারের যে ড্রাগগুলো আছে সেই ড্রাগগুলো একই বয়সের একই পেশেন্ট একই রকম যে কাজ করবে আমরা সেটা বলতে পারবো না। সুতরাং আমি যদি চিন্তা করি যে কেমোথেরাপিউটিকগুলো দেওয়ার পর তার জেনেটিক চেঞ্জ বা ড্রাগ সাসেপ্টিবিলিটি বা সংবেদনশীলতা, আমরা যদি সেগুলো টেস্ট করতে চাই, আমাদেরকে বেশ কিছু প্রোটোকল তৈরি করতে হবে। এবং ডায়াগনস্টিক প্রোটোকলে আমাদের জৈব প্রযুক্তিবিদগণ আমাদের বিভিন্ন ধরনের কম্পিউটেশনাল সফটওয়্যার টুলস তৈরি করতে পারে, যেটা করে আমরা কেমোথেরাপির অ্যাকচুয়াল ইম্প্যাক্টটা দেখতে পারবো, প্রেডিক্ট করতে পারবো যে আমরা এই কেমোথেরাপি কাজ করছে কিনা,
এবং মানে অনেক কিছু করার আছে। আমি জাস্ট 2-3টা এক্সাম্পল একটু দিচ্ছি আর কি। না, অনেক অনেক ধন্যবাদ। এটার একটা সীমাহীন সম্ভাবনার দ্বার কিন্তু উন্মোচন করেছে জীব প্রযুক্তির যে প্রয়োগ। আমি এই প্রসঙ্গে এটা কিভাবে আরও সাধারণ মানুষের দোরগোড়ায় নেওয়া যায় সেখানে একটু আসব, কিন্তু একটা প্রসঙ্গ আপনি বারবার আনছেন কথায়, যে যখনই জীব প্রযুক্তির কথা আসছে, মানুষের কথা আসছে, পরিবেশের কথা আসছে, গবাদি পশু যারা আছে তাদের কথা আসছে। ভ্যাকসিন প্রসঙ্গে আপনি বলেছেন যে আমাদেরও ভ্যাকসিন দরকার হয়, আমাদের গবাদি পশু যারা আছে, গরু ছাগল আমরা কালটিভেট করছি বা পালন করছি, সেখানেও কিন্তু এটা দরকার হয়। তার মানে কি সব কিছু মিলিয়ে স্বাস্থ্যের একটি নতুন ধারা তৈরি হয়েছে এবং এটির আসলে একটি নামও আছে, ওয়ান হেলথ বলা হয়। তাহলে কি আমরা বলতে পারি যে জীব প্রযুক্তি ওয়ান হেলথ বলতে যেই নতুন কনসেপ্ট, যেটি সারা পৃথিবী আগাচ্ছে যেই দিকে, সেখানে একটি বড় ভূমিকা রাখতে পারে জীব প্রযুক্তির আবিষ্কার এবং এই অন্তর্ভুক্তি? হ্যাঁ, ধন্যবাদ। আসলে ওয়ান হেলথ কনসেপ্টে যেখানে বলা হয়েছে এক বিশ্ব এক স্বাস্থ্য, এবং তার সবচেয়ে বড় 3টি কম্পোনেন্ট বা উপাদান হচ্ছে মানব স্বাস্থ্য, প্রাণী স্বাস্থ্য এবং পরিবেশের স্বাস্থ্য। যেহেতু আমরা একই পরিবেশে থাকি এবং আমরা পরস্পরের উপর নির্ভরশীল, সুতরাং প্রাণী স্বাস্থ্য থেকে যেমন সংক্রামক রোগ, জুনোটিক রোগ আমাদের কাছে আসতে পারে, আমাদের কাছ থেকে অনেক রোগ পরিবেশের মাধ্যমে প্রাণীতে যেতে পারে, এবং উভয়ই আমরা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পরিবেশের অনেকগুলো ক্ষতি করছি। আমরা যতই গ্রিন হাউস ইফেক্টের কথা বলি, আমার যত বেশি ফার্ম হবে, ডেয়ারি ফার্মের কার্বন এমিশন হবে, আর পপুলেশনের সাথে তাদের যে ওয়াস্ট ম্যানেজমেন্ট, সেখান থেকেও প্রচুর কার্বন এমিশন হচ্ছে। সুতরাং এটা জাস্ট একটা উদাহরণ যে আমরা যদি ভালো থাকতে চাই, শুধু আমি একা ভ্যাকসিন তৈরি করব, আমি একা ওষুধ খাবো, আমার এনিমেলকে আমি ভালো রাখবো না, আমার পরিবেশকে আমি পলিউটেড রাখবো, তাহলে সেটা সম্ভব হবে না। সুতরাং আমাদেরকে এমন কিছু কনসেপ্ট বা এমন কিছু ধারণা রাখতে হবে যে আমি যা কিছু করব যাতে আমার এই 3টা মূল উপাদান ভালো থাকে। এবং পরিবেশের একটা বড় অংশ হচ্ছে পানি, মাটি এবং বাতাস। তো আমাদের নদীগুলো যদি ভালো থাকে, আমাদের সেটার সুফল আমরা মানুষও পাবো এবং প্রাণীরাও পাবে, তারা ক্লিন ওয়াটার খেতে পারবে। আমরা যদি বাতাসের কথা বলি, যে আমার বাতাসের মাধ্যমে যে রোগগুলো ছড়ায়, সেই রোগগুলোকে আমরা যদি প্রতিরোধ করতে চাই, আমাদের এয়ার কোয়ালিটির মান স্বাস্থ্যসম্মত হতে হবে। সুতরাং আমাদেরকে এমন জায়গায় ফার্ম করতে হবে যেখানে অ্যানিমেল আর হিউম্যানের ইন্টারাকশনটা কম হচ্ছে। কিন্তু আপনি দেখবেন বাংলাদেশে এটা নাই, যেখানেই মানুষের বাড়ি ওখানেই ক্যাটল হাউস, ওখানেই খামার, এতে করে খুব বেশি আমাদের সাথে আমাদের লাইভস্টকের ইন্টারাকশন হচ্ছে, যার জন্য আমাদের রোগ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। এবং আমরা প্রত্যেকেই আপনি মানে রিস্ক, যে আমরা খুবই হাই রিস্কে আছি, এবং কোভিড হচ্ছে জাস্ট একটা ওয়ার্নিং আমাদের জন্য, এবং আমরা জানি না হয়তো বা আরও ভয়ঙ্কর কিছু আমাদের আসতে পারে। এটি একটা ভালো জায়গায় আপনি নিয়ে গেছেন আমাদের। এটি কিন্তু বলা হচ্ছে গ্লোবালি, সারা পৃথিবীতেই কিন্তু বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে নেক্সট প্যান্ডেমিক ইজ কামিং। না, সেটা এই যে আপনি যে বললেন যে পরিবেশ যত বেশি ক্ষতিগ্রস্ত হবে, অন্যান্য প্রাণী যত বেশি ক্ষতিগ্রস্ত হবে, তত আমাদেরও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বাড়বে। তবে সব জায়গাতে আমরা দেখছি যে একসাথে জীব প্রযুক্তির মাধ্যমে সব কিছু ভালো রাখার একটা সম্ভাবনা আছে। আমরা খুবই সাধারণভাবে আমরা দেখি প্রতি বাড়িতেই এখন ডায়াবেটিস পেশেন্ট, এবং এদের জন্য যে ইনসুলিন, যেটা এখন কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে জৈব প্রযুক্তির মাধ্যমে, এবং আমাদের বাংলাদেশে ওষুধ কোম্পানি বানিয়ে যাচ্ছেন, যেটা আগে হয়তো আমাদেরকে আমদানি করতে হতো প্রচুর পরিমাণে। এখন আমাদের এত ডিমান্ড মার্কেটে যে বাংলাদেশি জৈব প্রযুক্তির মাধ্যমে ইনসুলিনকে তৈরি করা হচ্ছে। একইভাবে আমরা আশা করব যে বিদেশে এখন যে mRNA প্রযুক্তি আছে, যেটা বিদেশে এখন আর ইনসুলিন তারা নেয় না, আমেরিকাতে ভেরি লেটেস্ট টেকনোলজি, যেটা mRNA সরাসরি তারা সাবকিউটিনিয়াস ইনজেক্ট করে দেয়। তো এইটাও আরেকটা নতুন প্রযুক্তি, যেটা বাংলাদেশে এখনও আসেনি, বাট আমি আশা করব যে খুব তাড়াতাড়ি বাংলাদেশে এটা আসবে। এবং প্রতিটা ডোজ প্রায় 1 লক্ষ টাকা, যেটা 1 মাসে একটা পেশেন্টকে দিতে হয়। তো আমাদের ক্রয় ক্ষমতার একটা বিষয় আছে, যেটা সবাই হয়তো পারবে না একজন ডায়াবেটিক পেশেন্ট 1 মাসে 1 লক্ষ টাকার জন্য mRNA দেয়া। তো ইনসুলিনটা খুবই সহজলভ্য এবং মানুষ খুব মানে সহজেই অল্প টাকায় পাচ্ছে, যেহেতু এটা বাংলাদেশে তৈরি হচ্ছে। কিন্তু যেই একই দোকানে আমরা যদি দেখি যে কোন ইনসুলিনটা বাইরে থেকে এসছে, সেখানে আমরা দেখব যে দাম অনেক বেশি। সুতরাং এখানে এটা একটা খুব ভালো উদাহরণ যে জীব প্রযুক্তির মাধ্যমে আমরা মানুষের জীবনকে অনেক মানে অর্থবহ
এবং খুব অল্প সময় অল্প খরচে তাদেরকে আমরা চিকিৎসা সেবা দিতে একটা পারছি। সময় ছিল বিশেষ করে ডায়াবেটিসের উদাহরণটা কিন্তু খুব একটা চিরায়ত ক্লাসিক এক্সাম্পল হিসেবে ধরা হয় যে যখন ইনসুলিন ছিল না তখন এই ডায়াবেটিস হলে মানুষের কি পরিমাণ কষ্ট ছিল এবং এক পর্যায়ে তো এটা ওয়ান ওয়ে জার্নি ছিল, অর্থাৎ মানুষ আসলে মারাই যেত অন্যরকম কমপ্লিকেশন থেকে। ইনসুলিন সেখান থেকে আমাদেরকে বাঁচানো শুরু করলো এবং এখন আমরা যেটা ব্যবহার করছি, আপনি যেটা বললেন, মূলত জীব প্রযুক্তির মাধ্যমে এটাকে তৈরি করা হচ্ছে। এর বাইরে ভ্যাকসিনের প্রসঙ্গ আপনি বলেছেন, আরও দু একটা উদাহরণ যেগুলো আমাদের ব্যবহার হচ্ছে প্রতিনিয়ত। আমরা এই মুহূর্তে যদি আমরা আরও কিছু চিন্তা করি যে আমাদের এখানে আমরা যে প্রসাধনীগুলো ব্যবহার করা হচ্ছে, এখানে অনেক ক্রিম বা লোশন আছে যেগুলোকে আমরা হয়তোবা স্কিনের স্বাস্থ্য, ত্বকের স্বাস্থ্যের জন্য, তো সেই ক্রিমগুলো আমরা দেখা যায় যে আমরা বাইরের থেকে আনছি, কিন্তু আমাদের বাংলাদেশে এগুলো তৈরি হচ্ছে না। কিন্তু এই ক্রিমগুলো তাদের ত্বকের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যকে তা সে আমরা যদি জাস্ট ফেয়ার অ্যান্ড লাভলি বা এই ধরনের যে ক্রিমগুলো আছে যেগুলো জৈব প্রযুক্তিরই একটা রূপ এবং মানুষের প্রাত্যহিক জীবনে তারা ব্যবহার করছে। ইদানিং কিন্তু অনেকে প্রসাধনীর ক্ষেত্রে প্রসঙ্গটা যেহেতু তুলেছেন তাই বলে, কারণ এটাও এক ধরনের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত, আমাদের স্কিন এবং মানসিক স্বাস্থ্যের সাথেও খানিকটা, যে বলা হচ্ছে যে যেমন সিরাম ব্যবহার করা হয় অনেক সময় অনেক প্রসাধনীতে আমাদের স্কিনটাকে রিজুভিনেট করার জন্য, আরও বেশি সতেজ থাকবে, তরুণ থাকবে, সেরকম একটা বিষয়ের জন্য। সিরামের প্রসঙ্গটা কিন্তু আপনি শুরুতে বলেছেন যে এটি জীব প্রযুক্তির মাধ্যমে তৈরি করার প্রসঙ্গ আছে। আর এর বাইরে আমাদের জীবন রক্ষাকারী আরও বহু ওষুধ আমরা তৈরি করছি যেখানে জীব প্রযুক্তির ভূমিকা আছে। তার মধ্যে যেমন আমরা যদি ছোট একটা উদাহরণ হিসেবে বলি, সাপে কাটা রোগী যেটা, তাদের অ্যান্টিভেনম যেগুলো আছে সেখানেও নিশ্চয়ই এ ধরনের ওষুধের ব্যবহার আছে। তারপরে আমাদের যেমন রক্তপাত হয়, যদি কেটে গেলে রক্ত পড়ে যাচ্ছে, হিমোফিলিয়া এক ধরনের অসুখ আছে, সেখানে রক্তপাত বন্ধ করার জন্য যেই রক্তের উপাদানগুলো কাজে লাগানো হয় সেটাও নিশ্চয়ই জীব প্রযুক্তির মাধ্যমে তৈরি করা সম্ভব। হ্যাঁ, অবশ্যই। এবং আমি দেখেছি আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে স্নেক ভ্যানম নিয়ে রিসার্চ হচ্ছে, সেখানে তারা চেষ্টা করছে যে বিভিন্ন ধরনের সাপে কাটা রোগীকে যদি একটা সিঙ্গেল কনজুগেটেড ভ্যানম, অ্যান্টিভ্যানম দেওয়া যায়, তো সেই ক্ষেত্রে জীব প্রযুক্তি একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমি ইতিমধ্যে আমরা দেখিয়েছি আমাদের একটা গবেষণায় যে সাপের বিভিন্ন প্রজাতির সাপ হলেও তাদের ভ্যানমের কিছু নির্দিষ্ট প্রোটিন আছে যেগুলো তারা বাইরের যে এপিটোপ বা বাইরের যে বৈশিষ্ট্যগুলো থাকে, তা আমরা সেই পোস্টারটাতে আমরা দেখিয়েছিলাম রিসার্চে যে আমরা যদি সবগুলো এপিটোপ বা অ্যান্টিজেনগুলোকে যদি আমরা সিলেক্ট করে সিনথেটিক্যালিও আমরা একটা ভ্যাকসিন তৈরি করতে, অ্যান্টিভ্যানম তৈরি করতে পারি, সেটা খুব কার্যকরভাবে আমাদের যে কোনো সাপ, কারণ আপনি সাপ কাটার পর তো আপনার সময় নেই যে দেখবেন যে কোন সাপ। হ্যাঁ, কিন্তু আপনার কাছে যদি এমন একটা অ্যান্টিভ্যানম থাকে যেখানে সবগুলো এপিটোপ এক জায়গাতে থাকবে, একই একটা মিক্সচার, তখন সে যেটাকে সে দরকার সেটাকে সে ব্লক করবে এবং এর ফলে খুব তাড়াতাড়ি আমরা ক্ষতিকর দিকটাকে ঠেকাতে পারবো। সুতরাং এটা যে খুব একটা চমৎকার উদাহরণ আমরা যদি বায়োটেকনোলজির কথা ভাবি। যেই প্রসঙ্গগুলো বলছেন, আধুনিক জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি যেটা বলছি, এটি কিন্তু বলা হয় যে এক্সপেন্সিভ। যেমন আপনি একটি ওষুধের কথা বলেন যে এমআরএনএ ব্যবহার করা হচ্ছে তখন সে দাম বেড়ে যাচ্ছে অনেক। তাহলে কি জীব প্রযুক্তির ওষুধ বা ভ্যাকসিন কি অনেক দামি বেশিরভাগ ক্ষেত্রে? এর কারণ কি আসলে, দাম বেড়ে যাওয়ার কারণটা কি? বিষয়টি আপেক্ষিক। আপনি যদি দেখেন যে বেশিরভাগ বিদেশি কোম্পানিগুলো তারা তাদের প্যাটেন্ট বা কপিরাইটের মাধ্যমে তাদের যে আবিষ্কারটাকে তারা সীমিত রাখে এবং তারা যখন কোনো কিছু আবিষ্কার করে, একটা নতুন ড্রাগ, ভ্যাকসিন, সিরাম, অ্যান্টি সিরাম, তখন তারা সেটাকে বাণিজ্যিক উপায়ে ব্যবহারের জন্য তারা মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করে এবং সেখান থেকে তারা সেই টাকাটা নেয় এবং যেহেতু তারা ফর প্রফিট, যার জন্য এই ওষুধটার দাম তারা তাদের মতো করে মনোপলির মাধ্যমে তারা নির্ধারণ করে এবং আমরা যারা ব্যবহারকারী আমরা বাধ্য হই তাদের কাছ থেকে ওই উচ্চ দামে কিনতে। সুতরাং সেটার হচ্ছে পলিসিটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মনে হয় যে এই পলিসিটাকে যদি চেঞ্জ করা যেত, যে আমরা মানুষের জন্য করবে, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা প্রত্যেকটা আবিষ্কারকে আমরা প্যাটেন্ট মুক্ত বা সীমিত প্যাটেন্ট, যেখানে আমরা একটা নির্দিষ্ট পরিমাণের বেশি লাভ করব না, তাহলে এত দাম হওয়ার কথা নয় এবং খুব তাড়াতাড়ি আমাদের মানে এই রিটার্নটা চলে আসার কথা, ইনভেস্টমেন্ট সাধারণ মানুষের নাগালে চলে আসার কথা। এই প্রসঙ্গে একটা আর্টিকেল বা একটা লেখার প্রসঙ্গটাই আমাদের এখন যিনি মাননীয়
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 2022 সালে একটি আর্টিকেল লিখেছিলেন এই প্রসঙ্গে। আপনি ঠিক যে বিষয়টি তুললেন, তিনি বলেছিলেন যে কোভিড ভ্যাকসিন যখন প্রথম আসলো, ফাইজার থেকে শুরু করে অন্যান্য কোম্পানি যখন তৈরি করছিল, তখন দেখা যাচ্ছে যে বড় দেশগুলো বা ধনী দেশগুলো বেশিরভাগ ভ্যাকসিন নিয়ে গেছে অথবা তারা অর্ডার করে রেখেছে, এবং দরিদ্র দেশগুলো অথবা অনুন্নত দেশগুলো কিনতে পারছে না টাকার অভাবে। ফলে ভ্যাকসিনের ডিস্ট্রিবিউশন যেখানে দরকার সেখানে ঠিকমতো পৌঁছাচ্ছে না, যাদের দরকার নেই তাদের ওখানে অনেক স্তূপ পড়ে আছে। এই ঘটনাটা দেখে উনি বলেছিলেন যে সোশ্যাল বিজনেস, যেটার মূল প্রবক্তা ডক্টর ইউনূস, যে কারণে তিনি সারা বিশ্বে সুপরিচিত, তিনি বলেছিলেন যে ওষুধ উদ্ভাবন এবং তার যেই ডিস্ট্রিবিউশন সেটাকে যে ছড়িয়ে দেব মানুষের কাছে, এখানে সোশ্যাল বিজনেসের একটা ব্যবহার খুব জরুরি, যার মাধ্যমে আমরা প্রান্তিক মানুষের কাছে এই নন প্রফিট যেই কনসেপ্টটা, তার মাধ্যমে যাতে এটা পৌঁছে দিতে পারি। তাহলে কি জীব প্রযুক্তির যে আবিষ্কার, যা ওষুধ হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক, সেখানেও কি তাহলে এই সোশ্যাল বিজনেসের কনসেপ্টটা কাজে লাগানো সম্ভব? ধন্যবাদ। আমি মনে করি অবশ্যই সম্ভব, এবং আমাদের প্রত্যেকেরই যে যত জ্ঞান, মেধা, প্রজ্ঞা, আমাদের সবগুলোই মানুষের কল্যাণে। এবং আমি যদি চিন্তা করি আমাদের বাংলাদেশে যে একটা বড় সমস্যা, এখানে আমাদের চাকরি নাই, অনেক গ্র্যাজুয়েট আমাদের চাকরি পাচ্ছে না বলে দেশে চলে যাচ্ছে। আমি যদি চিন্তা করি যে তারা কিভাবে বাংলাদেশে একটা বায়োটেক কোম্পানি করে, যেটাকে তারা সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে সামাজিক কী সমস্যা আছে, কোন ধরনের একটা ডায়াগনস্টিক টেস্ট উদাহরণস্বরূপ, যে সেই টেস্টে আমাদের সবগুলো কিনতে হচ্ছে। যদি তারা চিন্তা করে যে না, আমি এই টেস্টের যতগুলো কিট আমি বাংলাদেশে বানাবো। আমি একটা উদাহরণ দিচ্ছিলাম যে ব্লাড টেস্টিং কিট বা যে কোনো ধরনের অ্যান্টিজেন অ্যান্টিবডি কিট, এলাইজা কিট, আরটিপিসিআর কিট, সবগুলো কিটই আমরা বাংলাদেশে বানাতে পারবো। আমি জানি আমার বাংলাদেশে এই ধরনের দক্ষ জনশক্তি আছে। প্রায় 27টা বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি গ্রাজুয়েট তৈরি হচ্ছে, তাদেরকে আমরা কাজে লাগাতে পারি। তারা নিজেরা চাকরি খুঁজবে না, তারা কোম্পানি করে তাদের অন্যদেরকে চাকরি দিবে, তারা সেখানে নতুন প্রযুক্তি তৈরি করবে, এবং তাদের সেই কোম্পানিগুলো যদি তাদের ভিশন হয় যে তারা সামাজিক ব্যবসা করবে, সোশ্যাল বিজনেসের আন্ডারে তারা একটা সীমিত আয় করবে, ব্রেক ইভেনে থাকবে, তাদের কোনো একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টের কস্টকে তারা রিক্লেম করবে, কিন্তু মানে বিদেশি কোম্পানির মতো তাদের প্যাটেন্ট করে সেটাকে তারা মানে আটকে রাখবে না, তাহলে এটা হবে একটা বৈষম্য মুক্ত, একটা সবার জন্য সমান চিন্তা। তো যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কারণ প্যাটেন্ট দিয়ে আমরা আটকে আছি। আমি কোনো বিদেশি ওষুধের সিকোয়েন্স জানার পরও এখানে করতে পারবো না, আন্তর্জাতিক আইনে এটা নিষিদ্ধ। আচ্ছা, তাহলে এখানে একটা বড় পরিবর্তন দরকার, বিভিন্ন রকম আন্তর্জাতিক আইন এবং আমাদের দেশীয় যেই উদ্যোগগুলো আছে সেখানেও একটা পরিবর্তন দরকার। খুব ছোট করে যদি বলেন যে এই ক্ষেত্রে আমাদের, যেমন এখনকার যে সরকার, তার কাছ থেকে আপনার কি প্রত্যাশা, যে কি করলে এই ধরনের উদ্যোগগুলো এগিয়ে যেতে পারে? ধন্যবাদ। আমি মনে করি যে অনেক কিছু করার আছে, কারণ আমাদের দক্ষ জনশক্তি আছে যাদেরকে আমাদেরকে আরও প্রশিক্ষণ দেওয়া দরকার, এবং প্রশিক্ষণের বিকল্প নেই। আমাদের আন্তর্জাতিক কোলাবোরেশন করা দরকার, যাতে কিভাবে একটা কোম্পানি শুরুর থেকে অনেক বড় হয়, সেই ধরনের দক্ষতা অভিজ্ঞতা আমাদের শিক্ষকদেরকে, ছাত্রদেরকে, উদ্যোক্তাদেরকে কানেক্ট করে দেয়া, যেটা ইতিমধ্যে কিছু হয়েছে আগে, কিন্তু এখনও পুরোপুরি আমরা দেখছি না বিশ্ববিদ্যালয়ের সাথে ইন্ডাস্ট্রি যে রিলেশন, সেই সম্পর্কটাকে আরও কীভাবে বাড়ানো যায়। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে কোটি কোটি টাকা গবেষণার জন্য দেওয়া হচ্ছে, সেখান থেকে কী প্রোডাক্ট আসছে সেখান থেকে জবাবদিহিতা আওতায় আনা উচিত, কারণ আমাদের রিসার্চে প্রচুর টাকা আমাদের ইনভেস্ট করা উচিত, এটাকে অপচয় ভাবা চলবে না। আজকে আমার গবেষণার যে শিক্ষা এবং গবেষণার জন্য যে বরাদ্দ, আমি আশা করি আমাদের যদি প্রকৃতভাবে জবাবদিহিতার মাধ্যমে ভালো প্রতিযোগিতামূলক প্রকৃত গবেষকদেরকে দেওয়া হয়, সেখান থেকে আমি নিশ্চিতভাবে আশা করব যে ভালো কিছু প্যাটেন্ট চলে আসবে, ভালো কিছু নতুন নতুন প্রযুক্তি চলে আসবে, যে প্রযুক্তি আমার শুধু বাংলাদেশের স্থানীয় সমস্যার সমাধান না, বা স্থানীয় কিছু ছেলে মেয়েদের চাকরি দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ধরনের রোগবালাইয়ের মানে প্রতিষেধক আবিষ্কার করবে, যেটা বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে আগিয়ে নেবে। তো আমি মনে করি যে বর্তমান সরকার একটি পরিবর্তনের জন্য আমরা আশা করি, এবং তারা জাতীয় জীব প্রযুক্তি নীতি, যেটা আমরা ইতিমধ্যে ড্রাফট হিসেবে এখনও আছে, মানে পাস হয়নি, সেই জীব প্রযুক্তি নীতিতে এই দিকগুলোকে আলোচনা করে এবং প্রকৃত গবেষকদের কাছ থেকে সুনির্দিষ্ট কিছু নীতিমালা নেবে, যেখানে বায়োটেকনোলজি শুধু বইয়ে বা ডিগ্রিতে সীমাবদ্ধ থাকবে না। আমার ছাত্ররা চাকরি খুঁজবে না, তারা নিজেরা নিজেদের কোম্পানি তৈরি করবে,
তারা আউটসোর্সিং করবে এখান থেকে, যেমন কম্পিউটার সায়েন্সে আউটসোর্সিং হয়। আমরা যদি জেনোমিক সায়েন্সে আমেরিকান একজন পেশেন্টের ডাটা যদি বাংলাদেশের একজন এখান থেকে অ্যানালাইসিস করে তাকে দেয় এবং সে যদি আর্ন করতে পারে, সেই সুযোগগুলো হ্যাঁ, সেটা তৈরি করার জন্য আমাদেরকে মনে হয় কিছু ইনভেস্ট করতে হবে, বাট এটার প্রভাব হয় দীর্ঘমেয়াদী। অনেক 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 ধন্যবাদ প্রফেসর ডক্টর জুনায়েদ সিদ্দিকী সময় দেওয়ার জন্য এবং এত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বিষয়টি নিয়ে কথা বলার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি শুনতে একটু খটোমটো বা কঠিন লাগলেও আজকের আলোচনা থেকে উঠে আসলো যে আমাদের বাংলাদেশেই কিন্তু গবেষণার অনেক সক্ষমতা আছে। আমাদের তরুণ বিজ্ঞানীরা এ বিষয়ে গবেষণা করতে পারছেন, আমাদের অভিজ্ঞ অধ্যাপকরা আছেন, গবেষকরা আছেন। আমরা তাদের সকলকে নিয়ে জীব প্রযুক্তির উন্নয়নে এগিয়ে যেতে পারি যদি সরকারের কাছ থেকে কিছু সহযোগিতা পাওয়া যায়। আমরা চাইব পরিবর্তনমুখী এই সময়টায় সরকারি এবং বেসরকারি উদ্যোগে আমরা জীব প্রযুক্তির আশীর্বাদ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব। সেই আশা